ওকে, সো আজকে আমরা যে বিষয়ে লেকচার দেব সেটা হলো হাউ টু রাইট এ রিসার্চ পেপার এন্ড হাউ টু রাইট এ রিভিউ পেপার। সো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সো একটা রিসার্চ আর্টিকেল আর একটা রিভিউ আর্টিকেল। সো আমরা বেসিক্যালি মেইন ফোকাস থাকবে আমাদের রিসার্চ আর্টিকেল আমরা কিভাবে লিখবো, প্রসিডিউর গুলা কি, এবং অনলাইন যে টুলস গুলো আছে সেগুলা কি, আর আমাদের রিসার্চ যে প্রোফাইল আছে আমরা কিভাবে আমাদের রিসার্চ প্রোফাইলকে এনরিচ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ফোকাস করব। সো আমি শুরু করছি। সো আমরা নর্মালি যখন আর্টিকেল দেখি তখন আমরা দুই ধরনের আর্টিকেল পাই, একটা হলো রিসার্চ আর্টিকেল আর একটা রিভিউ আর্টিকেল। তো রিসার্চ আর্টিকেল এবং রিভিউ আর্টিকেলের মধ্যে আমি আজকে এমফেসাইজ করব রিসার্চ আর্টিকেল এই টপিকটা। তো একটা রিসার্চ আর্টিকেল বা রিসার্চ পেপার আমরা কিভাবে লিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি কি বিষয় আমাদের এমফেসাইজ করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং কি কি টপিকস আমাদের থাকবে, এবং সেই টপিকস এর মধ্যে আমরা কোন বিষয়গুলোকে ফোকাস করব সেই বিষয়গুলো আলোচনা করব। সো নর্মালি একটা যখন রিসার্চ পেপার আমরা লিখি বা কোনো একটা রিপোর্ট আমরা রাইটিং করতে চাই, সেটা কনফারেন্স পেপার হোক, জার্নাল পেপার হোক, সবগুলা পেপারই একটা ফরম্যাট ফলো করে যে তোমার রিসার্চ আর্টিকেলে এই ফরম্যাটটা থাকতে হবে। সো আমি প্রথমে একটু বেসিক পার্থক্যটা বলে নিই। সো হোয়াট ইজ রিসার্চ আর্টিকেল এন্ড হোয়াট ইজ রিভিউ আর্টিকেল। সো রিসার্চ আর্টিকেলে তোমার কিছু কন্ট্রিবিউশন থাকবে ফ্রম ইউর সাইড, ঠিক আছে? তোমার কিছু কন্ট্রিবিউশন থাকবে সেখানে, যে আমি এই জিনিসটা এখানে এই ধরনের লিমিটেশন ছিল, এই ধরনের গ্যাপ ছিল, সেটাকে আমি ফিল আপ করেছি আমার প্রপোজড মডেলের মাধ্যমে। এই ধরনের আর্টিকেল তুমি যদি লেখো তাহলে সেটাকে বলবো আমরা রিসার্চ আর্টিকেল, ঠিক আছে? আর রিভিউ আর্টিকেল কাকে বলে? রিভিউ আর্টিকেল হলো অলরেডি একটা বিষয়ের উপরে অনেকগুলো আর্টিকেল পাবলিশড হয়ে গেছে, এখন তুমি তাদের লেখাগুলাকে সমালোচনা করে তুমি একটা রাইটিং লিখতে চাচ্ছ যেখানে তাদের প্রপোজালের বা প্রপোজ মডেলের সকল সামারি তোমার ওই পেপারে থাকবে, ঠিক আছে? তুমি তাদের সমালোচনা করে তুমি তাদের গ্যাপগুলা ফোকাস করবা, তাদের গ্যাপগুলা ফোকাস করবা, ঠিক আছে? বাট তোমাকে কোনো ইমপ্লিমেন্টেশন বা কোনো রেজাল্ট আউটপুট কোনো কিছু দিতে হবে না। তাহলে এই ধরনের রিসার্চ যদি আমরা করে থাকি তাহলে এটাকে বলা হয় রিভিউ আর্টিকেল। তার মানে আরেকজনের কাজ তুমি প্রেজেন্ট করতেছো এবং তাদের সমালোচনা করে তুমি তাদের গ্যাপ গুলা ফোকাস করতেছো, এবং তুমি তোমার কমেন্ট সেই রিসার্চ পেপারে দিচ্ছ ফাইনালি, ঠিক আছে? তাহলে এই ধরনের রিসার্চ পেপার হলো রিভিউ আর্টিকেল, যেখানে তোমার হয়তো বা মেজর কোনো কন্ট্রিবিউশন থাকবে না, বাট সমালোচনা থাকবে এবং তোমার কমেন্ট থাকবে। তাহলে এই ধরনের রিসার্চ পেপারকে বলা হয় রিভিউ আর্টিকেল। সো রিভিউ আর্টিকেল এবং রিসার্চ আর্টিকেল লেখার কিছু আহ, আহ, লেখার জন্য কিছু কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা দেখব। বাট আমরা প্রথমে জেনে নিই যে আমাদের সাইড থেকে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে সেই ধরনের রিসার্চ পেপার গুলো আমরা কিভাবে লিখতে পারি। ওকে, সো আমি প্রথমে মেইন ফোকাসটা আলোচনা করতেছি। তো একটা রিসার্চ পেপারে বেসিক্যালি আমাদের যে ক্রাইটেরিয়া গুলো ফোকাস করতে হয় সেটা হলো প্রত্যেকটা রিসার্চ পেপারের একটা টাইটেল থাকবে, ঠিক আছে? টাইটেলের পরে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। স্যার স্ক্রিন অ্যাবস্ট্রাক্টের শেয়ারটা পর যদি দিতেন স্যার স্যার। আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে অন করলে ভালো হতো স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে ফাইন, নো প্রবলেম। আমরা মেজর আলোচনায় যাইনি এখনো, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশনটা বললাম। তো দুটার মধ্যে যা একটা পার্থক্য দেখালাম, এখন আমরা একটু দেখবো যে আমরা কিভাবে। সো ক্যান ইউ সি মাই স্ক্রিন? জি স্যার দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। স্যার আপনাকে দেখতে পারলেও ভালো হতো। ঠিক আছে, ওকে ফাইন, আমি আমি আহ, করবো, সমস্যা নেই, অন করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। সো নাও আই এম স্টার্টিং, রাইট? সো ইয়েস স্যার। ইয়েস ক্যান স্যার। ইউ শেয়ার মাই ডক ফাইল? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। রিসার্চ আর্টিকেল। ওকে ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখবো যে একটা রিসার্চ আর্টিকেলে আমরা কি কি ধরনের ক্রাইটেরিয়া ফলো করে একটা রিসার্চ পেপার লিখতে পারি। সো আমরা যেটা বললাম, প্রথমে আমাদের একটা টাইটেল থাকবে, আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে হবে। টাইটেলটা কেমন হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে আমি বলি যে কি কি বিষয় থাকবে। তো আমাদের রিসার্চ পেপারে একটা টাইটেল থাকবে, অবশ্যই একটা টাইটেল দিতে হবে। দেন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট সেট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট এই সেকশনটা থাকবে। থার্ড যে সেকশনটা থাকবে সেটা হলো ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, ওকে। সো দেন আরেকটা সেকশন থাকবে লিটারেচার রিভিউ,
বাট প্রেজেন্ট টাইম আমরা যেটা করি, লিটারেচার রিভিউটা আলাদাভাবে না দিয়ে আমরা ইন্ট্রোডাকশনই দিয়ে দিতে পারি। বাট তোমার পেপারটা যদি জার্নালে যায় রেদার দেন তোমার কনফারেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ আলাদা লিখতে পারি। বাট শুধু কনফারেন্সের জন্য যদি আমরা লিখি, সেই ক্ষেত্রে হয়তো বা লিটারেচার রিভিউ এর পার্টটা আমরা ইন্ট্রোডাকশনে লিখে দিতে পারবো, সেটা আমরা পরে আলোচনা করতেছি। বাট কি কি পয়েন্ট থাকবে সেটা ফোকাস করি। ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, একটা প্রপোজ মডেল থাকবে। প্রপোজ মডেল লেখার পরে আমাদের রেজাল্ট এন্ড ডিসকাশন থাকবে। রেজাল্ট এন্ড ডিসকাশন আলোচনা করার পরে আমাদের অবশ্যই কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। দেন ফাইনালি একটা অ্যাকনলেজমেন্ট থাকবে। যদি তোমার পেপারের কারোর মানে ফান্ডিং কন্ট্রিবিউশন থাকে বা তোমাকে কোনোভাবে হেল্প করছে সেই কন্ট্রিবিউশন থাকে, তাহলে সেই অ্যাকনলেজমেন্ট গুলো আমাদের এখানে ইনক্লুড করতে হবে। দেন লাস্ট ওয়ান ইজ রেফারেন্স। রেফারেন্স আমাদের দিতে হবে। তাহলে এই পয়েন্টগুলো আমরা ফোকাস রেখে আমরা লেখাটা লিখবো, ঠিক আছে। তাহলে ক্রাইটেরিয়া গুলা কি কি? টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, প্রপোজ মডেল, রেজাল্ট এন্ড ডিসকাশন, কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক, এন্ড অ্যাকনলেজমেন্ট, এন্ড ফাইনালি রেফারেন্সেস। সো এই বিষয়গুলো আমাদের রিপোর্টে থাকতে হবে, মাস্ট। এই বিষয়গুলো ছাড়া আমরা সেকশন গুলাকে অন্য কোনো নাম দিব না। নর্মালি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওয়ার্ল্ড ওয়াইড এটা স্বীকৃত, ঠিক আছে। যে কোনো কনফারেন্স বা যে কোনো জার্নালে নর্মালি আমাদের যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, দ্যাট মিনস যদি রিসার্চ আর্টিকেল হয়, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলা, এই টপিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা একটু একটু আলোচনা করি যে আমরা কিভাবে আমাদের অ্যাবস্ট্রাক্টটা চিন্তা করতে পারি। সো আমরা যে রিসার্চ ওয়ার্কটা করব, সেই রিসার্চ ওয়ার্কটা অবশ্যই একটা একটা সমস্যাকে এমফেসাইজ করবে, রাইট? একটা প্রবলেমকে তোমার এমফেসাইজ করবে। তার মানে একটা প্রবলেমের সলিউশন আমরা দিচ্ছি, একটা একটা হাইপোথিসিস দিচ্ছি। হয়তো আমরা রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করতেও পারি, নাও পারি, বাট একটা হাইপোথিসিস, আমরা একটা মডেল দাঁড় করাবো, যে মডেলের মাধ্যমে ওই প্রবলেমটাকে আমরা সহজে একটা সলিউশন পেয়ে যাবো, যে মডেলের মাধ্যমে, রাইট? তাহলে প্রথমেই আমাকে চিন্তা করতে হবে রিসার্চ করার আগে, রাইটিং এর আগে, আমি কি করতে চাচ্ছি, আমার প্রবলেমটা কি, আমি কি ধরনের সলিউশন দিতে চাচ্ছি, এই বিষয়টা চিন্তা করার পরে দেন আমাদের রাইটিং এ আসতে হবে। তো রাইটিং এ এসে আমাদের অবশ্যই যে টাইটেল গুলা বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলা খেয়াল রাখতে হবে। সো আমি এখন তোমাদের অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বলবো, যে অ্যাবস্ট্রাক্ট যে লেখাটা আছে, এখানে আমরা কি কি বিষয় লিখবো। আমাদের স্টুডেন্টরা সবসময় আমাদের বলে, স্যার আমরা তো লেখা খুঁজে পাই না, কি লিখবো। বাট আজকের পরে তোমার কাছে মনে হবে যে লেখা অতিরিক্ত হয়ে গেছে, স্যার এত লেখা লিখছি, এখন আমাকে হয়তো বা রিমুভ করা লাগবে, ঠিক আছে। তার মানে হলো, আমি যে বিষয়গুলো তোমাদের বলে দিব যে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে এই নির্দিষ্ট সেকশনে, ওই বিষয়গুলো তুমি যদি কভার করো, দেখবা যে তোমার রিসার্চ পেপার অনেক মানে ভালো লেখা হয়ে যাবে, এবং রিভিউয়ার যে জিনিসগুলা চাচ্ছে সেই বিষয়গুলোও তোমার ফোকাসড হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্টে আমাদের যে বিষয়গুলো থাকতে হয়, যে প্রবলেমটা কি, ঠিক আছে, আমরা যে প্রবলেমটা করতে চাচ্ছি সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমের ইফেক্টটা কি হইতে পারে। এটা অ্যাবস্ট্রাক্টটা হলো জাস্ট তোমার হোল পেপারের একটা সামারি, যেখানে তোমার 8 লাইন বা 10 লাইনের মধ্যে শেষ করে দিতে হবে। নির্দিষ্ট একটা প্লেস থাকবে, সেই প্লেসের মধ্যে 10 লাইন বা 8 লাইন বা 10 লাইনের মধ্যে তোমাকে শেষ করে দিতে হবে অ্যাবস্ট্রাক্টটা। অনেক সময় একটু বড় হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের সেটা আপেক্ষিক বিষয়, সেটা ডিপেন্ড করবে আসলে আমাদের রাইটিং এর উপরে, সেটা পরের বিষয়। তো যে বিষয়গুলো আমাকে ফোকাস করতে হবে, যে প্রবলেমটা কি, সেই প্রবলেমের ইফেক্টটা কি হতে পারে, দেন হোয়াট উইল বি দ্য সলিউশন, আওয়ার মানে কি সলিউশন হইতে পারে, দেন হাউ ক্যান বি ইমপ্লিমেন্টেড, আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। এই কয়েকটা বিষয় যদি আমরা ফোকাস করতে পারি, দেন লাস্ট ওয়ান ইজ হোয়াট উইল বি আওয়ার প্রপোজ সলিউশন এন্ড ইনক্লুড স্টেট অফ আর্ট রেজাল্টস ফর কম্পেয়ারিং। তার মানে কি, স্টেট অফ আর্ট বলতে কি বোঝায়? স্টেট অফ আর্ট বলতে বোঝায় যে যে কাজগুলা অলরেডি হয়ে গেছে, এক্সিস্টিং, প্রমাণস্বরূপ, সেই কাজগুলোর সাথে ফাইনালি একটা কম্পেয়ার তুমি দেখাবা একটা লাইনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমাদের এই 5টা বিষয়কে ফোকাস করতে হবে, যে প্রবলেমটা কি, প্রবলেমের ইফেক্ট কি, দেন আমাদের সলিউশনটা কি, আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। করার পর আমাদের যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টের সাথে যদি স্টেট অফ আর্ট মডেলের সাথে আমরা একটা কম্পেয়ার দেখাইতে পারি 1-2 লাইনের মাধ্যমে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্টটা দেখবো সুন্দর করে হয়ে গেছে। সো এম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার From the side regarding abstract?
সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন। ওকে, সো থ্যাংক ইউ। সো অ্যাবস্ট্রাক্ট আমাদের হয়ে গেল, মানে সামারিটা আমরা আমরা যে হোল পেপারটা লিখবো তার একটা সামারি, তাই না? যেটা দেখে যে কেউ বুঝে যাবে যে তুমি আসলে কি প্রপোজ করতে চাচ্ছ, তুমি কোন প্রবলেমটাকে এমফেসাইজ করবা, তোমার সলিউশন কি, তুমি কিভাবে করতেছো, এবং তোমার একটা কম্পারেটিভ রেজাল্ট অন্য মডেলগুলোর সাথে, বা তোমার মডেলটা কেন বেস্ট বা কেন আউট পারফর্মস করতেছে, সেই বিষয়গুলো লাস্ট লাইনে একটু ফোকাস করতে হবে অ্যাবস্ট্রাক্টে। ওকে স্যার, ইন্ট্রোডাকশনে ইমপ্লিকেশনস অফ ইউর রিসার্চ এটা কি স্যার? কোনটা? অ্যাবস্ট্রাক্টের লাস্টে যে লাইনটা ও লিখছেন আচ্ছা, স্যার এটা ব্র্যাকেটে। এই পাঁচটাকে আমি আবার সংক্ষিপ্ত ভাবে এইভাবে বলতে পারি যে আমাদের এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে বিষয়গুলো তুলতে হবে, ইম্পর্টেন্স এন্ড ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাকশন থাকবে। এই ইন্ট্রোডাকশনে বেসিক্যালি আমরা এইগুলাকে ফোকাস করি। না স্যার, প্রবলেম, লাস্টের কথাটা ইমপ্লিকেশনস অফ ইউর রিসার্চ। তোমার রেজাল্টের ইফেক্টটা কি, বা তোমার রেজাল্টের যে তুমি যে আউটপুটটা পাইছো সেটার সেটার ফলাফলটা কি, সেটার ইফেক্টিভনেসটা কি, সেটাই তোমার ইমপ্লিকেশনস অফ ইউর রেজাল্ট। তার মানে হলো যে এখানে যে আমরা লাস্ট লাইনটা লিখছি, হোয়াট উইল বি আওয়ার প্রপোজ সলিউশন এন্ড ইনক্লুড স্টেট অফ আর্ট রেজাল্টস ফর কম্পেয়ারিং, রাইট? এই জি রেজাল্ট, স্যার, এইটাই আসলে ইমপ্লিকেশন অফ ইউর রেজাল্ট। জি স্যার, বুঝতে পারছি। গট ইট? জি স্যার। ওকে, তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি যখন অ্যাবস্ট্রাক্ট লিখবা জাস্ট এই পাঁচটা জিনিস মাথায় রাখবা, দেখবা যে তোমার অ্যাবস্ট্রাক্টটা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট, মানে তুমি তোমার অ্যাবস্ট্রাক্টটাকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। এবং তুমি যদি কম্পেয়ার করো পরবর্তীতে কোনো একটা এক্সিস্টিং পেপারের সাথে, দেখবা যে না, আমার অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে, আমি যেভাবে লিখছি। তাহলে এই কোশ্চেন গুলা আমরা আসলে স্টুডেন্টরা স্কিপ করি। আমরা বলি যে একটা সামারি হইলি তো হইলো, ঠিক আছে, একটা সামারি লিখে ফেলি, যেটা কিনা আসলে পরবর্তীতে খুব একটা ব্যাড একটা ইমপ্যাক্ট ফেলে, বুঝছো? বাট আমরা যদি এই পাঁচটা জিনিসকে ফোকাসে রেখে আমরা যদি রাইটিং লিখি, তোমার রাইটিং কখনোই খারাপ হবে না। তোমার রাইটিং যদি খারাপও হয়, দেখবা যে একটা ফরম্যাটে চলে আসছে। তার মানে তুমি প্রথমে লিখছো প্রবলেম, এরপরে সেই প্রবলেমের ইফেক্টটা কি হইতে পারে, ঠিক আছে, তারপর এটার সলিউশনটা কি, ঠিক আছে, তারপর এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, দেন আমাদের প্রপোজ মডেলের সাথে এক্সিস্টিং মডেলের একটা কম্পেয়ারিং রেজাল্ট আমরা দেখাই দিব। ওকে, সো নেক্সট ওয়ান ইজ ইন্ট্রোডাকশন। অ্যাবস্ট্রাক্টে যে বিষয়গুলো আমরা লিখলাম, এই বিষয়গুলো আমরা একটু ডেসক্রিপটিভ আকারে লিখবো ইন্ট্রোডাকশনে। তো ইন্ট্রোডাকশনে বেসিক্যালি তিনটা বিষয় ফোকাস করা হয়, বেসিক্যালি তিনটা। তারপরে আমরা আরো কিছু জিনিস দেখাবো, যে ওই তিনটারই আবার একটু ডেসক্রিপটিভ আকারে দেখাবো। যে তিনটা জিনিসকে এমফাসাইজ করতে হয় ওই অ্যাবস্ট্রাক্টের আর কি একটু ডেসক্রিপটিভ ওয়েতে আমাকে ইন্ট্রোডাকশনে লিখতে হবে। হোয়াট, হোয়াই, হাউ, এই তিনটা জিনিস মনে রাখবা ইন্ট্রোডাকশনে। হোয়াট, হোয়াই, হাউ, তার মানে এখানে সেম, প্রবলেমটা কি, প্রবলেমটা কেন করা দরকার, এখানে কেনটাকে একটু বেশি করে ফোকাস করতে হবে, যে প্রবলেমটা হলো এই, এটা এই কারণে করা দরকার, রাইট? দেন এটা আমরা কিভাবে করব, ঠিক আছে। এন্ড লাস্ট পয়েন্ট ওয়ান ইজ তোমার মেইন অবজেক্টিভস তোমাকে একটু বলে দিতে হবে, কন্ট্রিবিউশনটা একটু পয়েন্ট আকারে বলে দিতে হবে, ঠিক আছে। তো এগুলারই আমরা যদি বলি, একটু ক্লিয়ারলি বলতে চাই, তাহলে এখানে আমি আরো পাঁচটা বিষয় ইনক্লুড করছি। সেই পাঁচটা বিষয় কি একটু দেখো। হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, প্রবলেমটা কি এবং এটা কেন করা দরকার, এটাকে ওভারকাম কেন আমরা করব, এই বিষয়টা তোমাকে ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে। ডেসক্রিপটিভ মানে একটু সংক্ষিপ্ত ভাবে বর্ণনা দিতে হবে সেখানে। তার মানে তোমার ইন্ট্রোডাকশন মিনিমাম 1 পেজ হইতে হবে, ডাবল কলামে 1 পেজ। আমরা যেহেতু ডাবল কলাম ফলো করব, আমি অলরেডি তোমাদের টেমপ্লেট প্রোভাইড করেছি, সেখানে দেখবা যে ডাবল কলামে আছে, আমরা IEEE এর ফরম্যাটটা ফলো করব। সো আমরা চেষ্টা করব ইন্ট্রোডাকশনটা ডাবল কলামে 1 পেজ রাখার জন্য, এবং এই 1 পেজের মধ্যে সবগুলা কোশ্চেনকে যেন সে কভার করে, এই কোশ্চেনগুলা থাকতে হবে। নর্মালি রিভিউয়ার দেখতে চাই যে তুমি এই কোশ্চেনগুলা নিয়ে আসছো কিনা তোমার ইন্ট্রোডাকশনে। সো আমরা ইন্ট্রোডাকশনে প্রথমে যেটা এমফাসাইজ করব, হোয়াট ইজ দ্য প্রবলেম, দেন হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এটা কেন আমাদের করা দরকার, ঠিক আছে। দেন আমরা 2 নাম্বার পয়েন্টে যেটা করতে পারি, এই যে লিটারেচার রিভিউ যেটা আছে, লিটারেচার রিভিউ মানে এক্সিস্টিং ওয়ার্ক, ঠিক আছে, মানে তুমি যে কাজটা করতে চাচ্ছ এই ধরনের কাজ অন্য রিসার্চাররা করছে কিনা, তারা যদি করে থাকে তাদের কাজগুলাকে তোমাকে এখানে একটু ফোকাস করতে হবে, যে তারা এই মডেল প্রপোজ করছে, তাদের রেজাল্ট হলো এই, তাদের লিমিটেশন হলো এই, এই তিনটা বিষয় তোমাকে লিটারেচার রিভিউতে নিয়ে আসতে হবে প্যারাগ্রাফ আকারে, ঠিক আছে।
আমরা চেষ্টা করবো লিটারেচার রিভিউ এক প্যারায় রাখার জন্য, খুব বড় হয়ে গেলে কয়েকটা প্যারা করতে পারি আমরা। ঠিক আছে, যদি 2 পেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটু কয়েকটা প্যারা করতে পারি, বাট আমরা চেষ্টা করব লিটারেচার রিভিউকে তোমার সিঙ্গেল প্যারাগ্রাফে রাখার জন্য। তো লিটারেচার রিভিউটা এখনকার বর্তমান পেপার গুলাতে যদি আমরা একটা কনফারেন্স পেপার করি, তো সেই ক্ষেত্রে লিটারেচার রিভিউ গুলো আমরা আর আলাদাভাবে লিখি না। আমরা যেটা করি 2 নম্বর পয়েন্টটা দেখো, যখনই কিনা আমরা হোয়াট ইজ প্রবলেম এবং হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট এই লেখাটা লিখে ফেলবো, তারপরে বলবো যে দেয়ার আর লটস অফ প্রপোজ মডেল, দেয়ার আর লটস অফ সলিউশন হ্যাজ বিন প্রপোজড। ঠিক আছে, এই কথাটা লিখে, এই টাইপের কথাটা লিখে আমরা এক্সিস্টিং ওয়ার্কের বর্ণনা দিতে যাব। ঠিক আছে, যে অমুক লেখক এই কথাটা বলছে, এই অথর্স এই কথাটা বলছে, তার অ্যাকুরেসি হলো এই, তার লিমিটেশন হলো এই। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা 2 নম্বর পয়েন্টে লিখে ফেলতে পারি। অথবা তুমি যদি চাও যে স্যার না আমি 2 নম্বর পয়েন্টে লিখতে যাচ্ছি না, আমি এটাকে আলাদাভাবে লিখতে যাচ্ছি, তাহলে এটাকে তুমি আলাদা একটা সেকশন করে তারপর তুমি এই লিটারেচার রিভিউটা লিখতে পারো। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার, বুঝতে পেরেছি। জি ওকে, স্যার। তো এই জন্য 2 নম্বর পয়েন্ট আমি এখানে একটু হাইলাইট করেছি, এটা হলো লিটারেচার রিভিউ এই অংশটাতে থাকবে। বাট সরাসরি আমি কিন্তু লিটারেচার রিভিউ শুরু করতে পারি না, আমাকে অবশ্যই একটা সিকোয়েন্স রাখতে হবে। কিভাবে? যে আমি প্রথমে প্রবলেমটা বলবো, প্রবলেমটা আসলে কেন করা দরকার, এটাকে কেন ওভারকাম করা দরকার, দেন আমি বলবো যে দেয়ার আর লটস অফ সলিউশন হ্যাজ বিন প্রপোজড, তারপর আমি বর্ণনাগুলো দিব। আমি সরাসরি এখান থেকে প্রবলেমের ইম্পর্টেন্টটা বলেই সরাসরি বলতে পারি না যে উমুক এটা বলছে উমুক এটা বলছে, অবশ্যই একটা সিকোয়েন্স থাকতে হবে তোমার লেখার মধ্যে। বাট সিকোয়েন্সটা কি সেটা আমরা আর কি বলতেছি, যে এরপরে এটা থাকবে, এরপরে এটা থাকবে, এরপরে এটা থাকবে। এতে করে কি হয়, আমাদের স্টুডেন্টরা একটু ফোকাস থাকতে পারে। আদারওয়াইজ স্টুডেন্টের যদি এই গাইডলাইনটা আমরা না দেই, স্টুডেন্টের যেটা হয় র্যান্ডমলি একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলে, পরবর্তীতে দেখা গেল সেই রিসার্চ পেপারটা যখন আমরা টিচাররা দেখি, সেই ক্ষেত্রে অনেক হ্যাসেল মানে হয়ে যায়, একটা প্রবলেম হয়ে যায় সেগুলাকে আবার রিরাইট করা। ঠিক আছে, বাট আমরা যদি একটা সঠিক একটা কারেক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিই তোমাদের, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ওভারকাম করা সম্ভব, রাইট? ইয়েস স্যার। ওকে, জি স্যার। দেন আমরা এখানে ফোকাস করব, যদি এখানে এখানে লিখে ফেলি তাহলে তো এখানে আমরা তাদের লিমিট, রাইট? সো এটা হলো 3 নম্বর পয়েন্ট, হলো হোয়াট আর দ্য মেইন লিমিটেশন। তার মানে হলো এক্সিস্টিং যে ওয়ার্ক গুলা আছে সেগুলোর মেইন লিমিটেশন গুলা কি। আমরা যদি আরেকটা বিষয় একটু তোমরা একটা কনফিউশন মানে একটা কনফিউশন ক্রিয়েট করবে, সেটা হলো আমরা যদি লিটারেচার রিভিউকে আলাদাভাবেও লিখি, তারপরেও আমরা বলবো যে এখানে কিছু সলিউশন প্রপোজড হয়েছে, বাট তাদের এই লিমিটেশন আছে, এই কথাটা অ্যাটলিস্ট আমাদের এখানে লিখতে হবে 2 নম্বর পয়েন্টে। আমরা যদি এটাকে আলাদাই করে ফেলি, তারপরেও এখানে আমাদের কিছু লিমিটেশন এখানে দিতে হবে এক্সিস্টিং ওয়ার্কে, তারপর এখানে আমরা একদম ফুল ডেসক্রিপশন দিব। ওকে, স্যার নিচে যদি লিটারেচার রিভিউ লিখি তাহলে উপরে তাহলে যখন এখানে লিমিটেশন গুলা করব বলতে হবে আর কি, সিকোয়েন্সটা ধরে রাখার জন্য। ওখানেও কি স্যার কমেন্টস গুলা দিয়ে দিতে হবে? না, কমেন্টস আমরা দিব না, আমরা হলো এখানে অল্প পরিসরে কিছু এক্সিস্টিং সলিউশন আমরা উল্লেখ করব, কয়েকটা সলিউশন, 1 2টা 3টা, এর বেশি না, যদি লিটারেচার রিভিউ আমরা আলাদাভাবে লিখি। সেই জিনিসগুলা বলে দেন আমি বলবো যে আমি কি করতে চাই, আমার প্রপোজ মডেলটা কি, 4 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, আমার প্রপোজ মডেলটা কি এবং এটা আমি কিভাবে করব সেটার একটা শর্ট ডেসক্রিপশন, কিভাবে করব, কারণ কিভাবে করব এটা পরবর্তীতে আমাদের মেথোডোলজিতে আছে। তো এটা আমরা সংক্ষিপ্ত আকারে এখানে বলবো যে আমরা আমাদের এই সিস্টেমটাতে এই মডেলটা প্রপোজ করতে চাই, ইন দিস পেপার আমরা এই মডেলটা প্রপোজ করতে চাই। আর এই কথাটা সবসময় আমরা উল্লেখ করব যে ইন দিস পেপার। ঠিক আছে, আমরা উই বা আওয়ার এগুলা না বলে আমরা বলতে পারি ইন দিস পেপার, এই কথাটা আমরা লিখবো। যখন আমরা রাইটিং করব তখন অটোমেটিক্যালি বুঝে যাব, সেই বিষয়গুলো আমরা পরে আসতেছি। দেন ফাইনালি আমরা কি করতে পারি, এই ইন্ট্রোডাকশনে ফাইনাল যে পয়েন্টটা, আমাদের মেইন অবজেক্টিভটা বা মেইন কন্ট্রিবিউশনটা আমরা এখানে ফোকাস করতে পারি পয়েন্ট আকারে, যে আমাদের মেইন কন্ট্রিবিউশন গুলো হলো এই 3-4টা মেইন কন্ট্রিবিউশন পয়েন্ট আকারে তুমি দিয়ে দিতে পারো, যে এই পেপারে আসলে তোমার মেজর কন্ট্রিবিউশনটা কি সেটা তুমি পয়েন্ট আকারে দিতে পারো। ইন্ট্রোডাকশনের লাস্ট পার্টটা হলো এটা। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশনে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো, একটু ডেসক্রিপটিভ ওয়েতে দিতে হবে, হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, দেন সেখানে যদি এক্সিস্টিং কোনো সলিউশন আছে কিনা, যদি থাকে তাহলে তাদের মধ্যে ভালো বা তাদের মধ্যে রেজাল্ট গুলা কি, তাদের লিমিটেশন
গুলা কি সেগুলো আমরা একটু ফোকাস করব। তারপরে বলবো যে আমাদের সলিউশনটা কি, আমরা কি করতে চাই এবং কিভাবে করতে চাই একটু ডেসক্রিপটিভ আকারে। দেন ফাইনালি আমরা যে কথাটা এখানে লিখলাম 4 নম্বরে, এটাকেই একটু পয়েন্ট আকারে দিব, এতে করে রিডার বা যে রিভিউয়ার তার বুঝতে সুবিধা হয় তুমি এই পেপারের আসলে মেজর কন্ট্রিবিউশন কি, তোমার এই পেপারের মেজর কন্ট্রিবিউশন কি, সেটা ইজিলি বুঝে যায়। সো আমাকে এখন বলো, তোমাকে যদি বলি যে তুমি যে রিপোর্টটা করতেছো সেই রিপোর্টের একটা ইন্ট্রোডাকশন আমাকে লিখে দাও, তাহলে তোমার কাছে এখন জিনিসটা ইজি হবে না কঠিন হবে? স্যার এখন সহজ হবে ব্যাপারটা, যেহেতু এখন বলে সহজ দিচ্ছেন। হবে, কারণ তুমি এখন জানো তোমাকে কোন বিষয়গুলা ইন্ট্রোডাকশনে নিয়ে আসতে হবে, রাইট? বাট আগে জি কিন্তু স্যার। জানতা না, আগে তুমি র্যান্ডম হয়তো বা একটা ইন্ট্রোডাকশন চিন্তা করছো, হ্যাঁ ইন্ট্রোডাকশনে তো আমি একটা ভূমিকা দিব, বাট ভূমিকার মধ্যে কি বিষয়গুলা থাকলে তোমার ভূমিকাটা অনেক ইফেক্টিভ হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যে ইন্ট্রোডাকশনে আমাদের এই বিষয়গুলো থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো ইন্ট্রোডাকশন যখন আমাদের শেষ হয়ে যাবে, দেখো ইন্ট্রোডাকশন এবং অ্যাবস্ট্রাক্ট এই দুইটা মেজর পার্ট তোমার পেপারের। আমি মেথোডোলজি থেকে বলবো এই দুইটা মেজর পার্ট, কারণ এই দুইটা বিষয়কে তুমি যদি, এই দুইটা সেকশনকে তুমি যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, রিডার তখন বুঝে যাবে যে না তোমার পেপারটা আসলেই ভালো। এর পরবর্তী বিষয়গুলো হয়তোবা রিডার এতটা গুরুত্ব সহকারে দেখবে না, হয়তোবা প্রপোজ মডেলের ফ্লো চার্টটা হয়তোবা দেখবে, ওয়ার্কিং ফ্লোটা দেখবে, হয়তোবা রেজাল্ট ডিসকাশনটা দেখবে। বাট তোমাকে এই দুইটা সেকশন অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশনে একদম ক্লিয়ারলি বুঝাই দিতে হবে তুমি কি করতে চাচ্ছ এবং তুমি কোন প্রবলেমটাকে এমফাসাইজ করতে যাচ্ছ এবং তোমার সলিউশন কি। এই বিষয়গুলো তুমি যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ফেলতে পারো, রিডার অটোমেটিক্যালি বুঝে যাবে। একটা রিসার্চ পেপার করা মানেই করা না, রিডারকে অবশ্যই বুঝাইতে হবে যারা রিডার। এন্ড রিডার বলতে এখানে রিভিউয়ার হইতে পারে, যে তোমার পেপারটা রিভিউ করে তোমাকে ফলাফল দিবে, আবার নর্মাল ইউজারও হইতে পারে, রাইট? তো ইউজাররা যদি নাই বুঝে তোমার পেপারটা, তোমার রিসার্চ করে লাভ কি? কোনো লাভ নাই। তো অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টাকে ফোকাস করতে হবে, বুঝাইতে হবে যে আমরা এই করতে যাচ্ছি। ওকে ফাইন। সো যখন আমাদের অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন হয়ে যাবে, আমাদের তখন অ্যাটেনশন দিতে হবে লিটারেচার রিভিউতে। আমি অলরেডি বলেছি লিটারেচার রিভিউতে আমাদের কি কি ফোকাস করতে হবে। আমাদের 3টা বিষয় ফোকাস করতে হবে, যে যে পেপারটা তুমি পড়ছো বা সার্ভে করছো সেই পেপারটা কি প্রপোজ করছে এটা বলতে হবে, যে অমুক অথর এই কথাটা বলছে। দেন তোমাকে যে কথাটা বলতে হবে যে তাদের রেজাল্টটা কি, খুবই সংক্ষিপ্ত আকারে 2-3 লাইনে একটা পেপারে সামারি তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাদের রেজাল্টটা কি, যদি কোনো লিমিটেশন থাকে ফাইনাল লাইনটা হবে, যদি কোনো লিমিটেশন থাকে সেই লিমিটেশনটা। এইভাবে আমরা মিনিমাম, যদি কনফারেন্স পেপার হয়ে থাকে, আমরা মিনিমাম 15টা রিসার্চ পেপার, এক্সিস্টিং রিসার্চ পেপারের ডেসক্রিপশন লিটারেচার রিভিউতে লিখবো। ঠিক আছে? 15টাই যে হতে হবে তা নয়, তুমি 10টাও দিতে পারো, বাট যত বেশি লিখবা তত তোমার আউটপুটটা হয়তো বা রিসার্চ গ্যাপ গুলা তত ভালো তুমি ফোকাস করতে পারবা। ওকে, আমরা নর্মালি চেষ্টা করব যে লিটারেচার রিভিউ গুলা অ্যাড করব, তাদের যে প্রবলেম গুলা আছে, তাদের যে রিসার্চ গ্যাপ গুলা আছে, সেই গ্যাপ গুলাকেই আমরা নর্মালি ফোকাস করে আমাদের মডেলটাকে হয়তো আমরা ইমপ্লিমেন্ট করব। আদারওয়াইজ এক্সিস্টিং মডেল পরে কোনো লাভ নাই। যদি আমরা এক্সিস্টিং সিস্টেমের সাথে যদি আমাদের মডেলটাকে রিলেটেড না করতে পারি, সেই ক্ষেত্রে লিটারেচার রিভিউ করে কোনো লাভ নাই, রাইট? তোমাদের মতে কি? জি স্যার। তাই না? একটা লিটারেচার রিভিউ আমি লিখলাম, তার প্রবলেমটাকেও আমি বলে দিলাম, তার রিসার্চ গ্যাপটাকে বলে দিলাম, বাট সেই গ্যাপটা নিয়ে আমি কোনো কাজ করলাম না, তাহলে কি হলো? আমার কন্ট্রিবিউশন থাকবে ব্যাপারে? না স্যার। না স্যার। নর্মালি রিসার্চ গ্যাপ, এই গ্যাপটাকে আমাদের ফোকাস করতে হবে, আমাদের সলিউশন আকারে পরবর্তীতে নিয়ে আসতে হবে। নর্মালি এটাই, যারা পিএইচডি করে বা যারা তোমার প্রপোজাল লেখে, তারা নর্মালি এক্সিস্টিং পেপার পড়ে, এক্সিস্টিং পেপারে গ্যাপ বের করে, ওই গ্যাপ থেকে কোনো একটা প্রবলেম কে তারা এমফেসাইজ করে, তারা সলিউশন আকারে নিয়ে আসে, যে তাদের তো এই প্রবলেম ছিল, আমরা এটাকে এভাবে করছি এবং আমাদের সলিউশনটা বেস্ট। ওকে, সো এটা আমরা একটু মাথায় রাখবো। দেন আমাদের পরের যে সেকশনটা সেটা হলো প্রপোজ মডেল। এই প্রপোজ মডেলে আমরা কি কি বিষয় নিয়ে আসব সেটা আমরা একটু আলোচনা করি। সো আমরা প্রথমে যে বিষয়গুলো বলতে পারি, এই রিসার্চ পেপারে যে মেজর যে ইস্যুটা নিয়ে আসবো, আমরা ফোকাস করব, সেটা হলো প্রপোজ মডেলের একটা ডেসক্রিপশন দিব ইংলিশে প্রথমেই, যে এখানে আমরা কি করতে যাচ্ছি। প্রথমে আমরা হয়তো বা ডাটা সেট কালেক্ট করবো, এই ডাটা সেট গুলাকে আমরা পরবর্তীতে মেশিন লার্নিং মডেলে ট্রেন করব,
মেশিন লার্নিং মডেলে ট্রেন করে এগুলাকে ফাইনালি আমরা একটা আউটপুট পাবো, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এগুলা পাবো, তাই না? 3-4 লাইনে একটু ডেসক্রিপশন দিব। আমরা তো পরবর্তীতে আরো ফুল ডেসক্রিপশন দিবই, বাট প্রথমে আর কি শুরু করতে হবে না, এই সেকশনটা তো শুরু করতে হবে। প্রত্যেকটা সেকশনের একটা একটা বিগিনিং পয়েন্ট রাখবা, প্রত্যেকটা সেকশনের একটা বিগিনিং পয়েন্ট রাখবা, ঠিক আছে? এটা লিখতে গেলেই তোমার অটোমেটিক্যালি চলে আসবে, যেটাকে কিনা আমরা ইন্ট্রোডাকশন বলি, যে ইন্ট্রোডাকশন অ্যাড করো, প্রত্যেকটা পয়েন্টে একটা ভূমিকা অ্যাড করো, তারপর তুমি তোমার মূল আলোচনায় যাও। এটা একটু চেষ্টা করবা। ইন্ট্রোডাকশন পয়েন্ট আকারে লিখতে হবে, নট নেসেসারি পয়েন্ট দিবা না, মানে প্রপোজ মডেল লিখেই একটা ডেসক্রিপশন দিতে হবে 3-4 লাইনে। ওকে, দেন এখানে আমাদের যে বিষয়গুলো অ্যাড করতে হবে, আমাদের যে মডেলটা প্রপোজ করছি সেটা অবশ্যই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, রাইট? একটা ফ্লো চার্ট থাকবে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, রাইট? সেই গ্রাফিক্যাল জি স্যার। রিপ্রেজেন্টেশনটা আমরা এখানে নিয়ে আসবো, এই প্রপোজ মডেলে জি স্যার। নিয়ে আসবো। ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের একটা বর্ণনা দিব, যদি কোনো অ্যালগোরিদম থাকে সেই অ্যালগোরিদম আমরা দিব এখানে, ঠিক আছে? দেন আমরা ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরটা একটু সিরিয়ালি লেখার চেষ্টা করব। লেটস সে আমরা এইভাবে ফলো করতে পারি। এইভাবে আমাদের প্রথমে ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালস গুলা প্রথমে বলতে হবে, যে আমরা এই ইনস্ট্রুমেন্ট বা এই জিনিসগুলা ইউজ করছি, বা এই লাইব্রেরি ইউজ করছি, টেনসরফ্লো ইউজ করছি, কেরাস ইউজ করছি, এই বিষয়গুলো প্রথমে একটু লিখতে হবে, ঠিক আছে? দেন দেন আমরা যেটা করতে পারি, আমাদের ডাটা সেটের ডেসক্রিপশন দিতে পারি, যদি এখানে আমি বলি নাই, বাট এটা আসলে তোমার ইয়ার উপর ডিপেন্ড করতেছে, তোমার প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে, তুমি যে বিষয়গুলা নিয়ে আসবা সেটা হলো তোমার তোমার সলিউশনের উপর ডিপেন্ড করতেছে। যদি তোমার ডাটা সেট না থাকে সেক্ষেত্রে কি করবা, রাইট? এই জন্য আমি ডাটা সেটটা এখানে উল্লেখ করিনি। ডাটা সেট নাও থাকতে পারে তোমার সিস্টেমে, তাই না? সো এই ইনস্ট্রুমেন্টের পরে বা এখানে ইকুইপমেন্টের ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা ডাটা সেটের ডেসক্রিপশন দিতে পারি, দেন আমাদের মেশিন লার্নিং মডেলের ডেসক্রিপশন দিতে পারি, আমাদের যে ফিগারটা আছে সেটা তো ইনক্লুড করবোই। দেন আমরা এখানে আমাদের ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর গুলা বলে দিব, যে আমরা কিভাবে, ধরো আমরা পাইথন নোটবুকে যে ইয়াগুলা তৈরি করছি, কিভাবে প্রথমে ডাটা সেট কালেক্ট করছি, তারপর হলো ডাটাগুলা প্রি প্রসেস করছি, ডাটাগুলা প্রি প্রসেস করার পর ডাটাগুলাকে ট্রেন করছি, ডাটাগুলাকে ট্রেন করার পর মডেলটাকে ইভালুয়েট করছি, রাইট? দেন আমরা একটা বেস্ট মডেল ফাইন্ড আউট করছি। এই যে যে প্রসিডিউরটা, সেইটাই আসবে হলো ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরে। বাট এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে, এটা হলো বিষয়, বুঝছো? তার মানে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরে ওই যে তুমি যে পাইথনে গুগল কোল্যাবে যে নোটবুকে তুমি যে প্রসিডিউরটা ফলো করছো, সেই বিষয়টাই ডেসক্রিপশন দিবা এখানে পয়েন্ট আকারে, রাইট? জি আন্ডারস্ট্যান্ড? স্যার। জি স্যার। তার আগে অবশ্যই তোমার ফিগার উল্লেখ করতে হবে, তার মানে হলো তোমার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে প্রপোজ মডেলে সেটা দিতে হবে, এবং সেখানে কি কি ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করবা সেই বিষয়গুলো তোমাকে ফোকাস করতে হবে এই প্রপোজ মডেলে। ওকে, যখন আমরা বলে ফেলবো যে আমরা এইভাবে করতে পারি এবং আমাদের প্রপোজ মডেলের ডেসক্রিপশন দিয়ে দিব, ঠিক আছে, দেন আমাদের ফাইনাল এই যে বিষয়টা, মূল যে বিষয়টা সেটা হলো রেজাল্টস এন্ড ডিসকাশন। এই রেজাল্টস এন্ড ডিসকাশন আমাদের আলোচনা করতে হবে, আমরা কি ফাইন্ড আউট করতে পারছি এই রিসার্চের মাধ্যমে, আমাদের ফাইন্ড আউটটা কি, আমাদের রেজাল্টটা কি, সেটার একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে বিষয়গুলা ফোকাস করব সেটা হলো, তোমাকে একটা কনফিউশন ম্যাট্রিক্স অ্যাড করতে হবে যদি তোমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং রিলেটেড হয়, ঠিক আছে? যেহেতু আমরা এই বিষয়ের উপরে রিপোর্টটা বা পেপারটা করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ফোকাস করি, আমাদের একটা কনফিউশন ম্যাট্রিক্স সেট করতে হবে। দেন আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে। পারফরমেন্স অ্যানালাইসিসে যে বিষয়গুলো আসবে, আমি তোমাদের প্রিসিশন, রিকল, F1 স্কোর, অ্যাকুরেসি পড়াইছি, রাইট? কিভাবে সেগুলো বের করতে হয়, জি স্যার। সেই বিষয়গুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিসে ফোকাস করব। দেন আমাদের একটা জিনিস থাকবে কম্পারেটিভ অ্যানালাইসিস। এই কম্পারেটিভ অ্যানালাইসিসে আমরা যে মডেলটা প্রপোজ করে অ্যাকুরেসি পাইছি, অন্যান্যরা এক্সিস্টিং মডেল তারা প্রপোজ করে যে অ্যাকুরেসি পাইছে, তাদের একটা কম্পারেটিভ টেবিল আমাদের এখানে দিতে হবে। বাট সবচেয়ে ভালো হয় তুমি যদি ওদের ডাটা সেটকে আবার নতুন করে তোমার মডেলে ট্রেন করে আউটপুট নিয়ে আসতে পারো, এটা সবচেয়ে ভালো হয়। মানে ওরা যে ডাটা সেটটা ইউজ করছে, ওদের ডাটা সেটটাকে নিয়ে এসে তুমি কেগলে বা অন্য কোথাও পেতে পারো, যদি অ্যাভেলেবেল থাকে আর কি। আর না থাকলে তো আমরা করতে পারবো না। যদি তারা সেটা পাবলিক করে থাকে, তাহলে ওদের ডাটা সেটকে নিয়ে সবচেয়ে ভালো ওয়ে আর কি, নিয়ে তুমি তোমার মডেলের মাধ্যমে ট্রেন করিয়ে একটা অ্যাকুরেসি বের করবা। তখন তুমি একটা কম্পারেটিভ রাখতে পারো যে আমার ডাটা সেট ইউজ করে আমি এই রেজাল্ট পাইছি, ওদের ডাটা সেট ইউজ করে আমার মডেলে আমি এই রেজাল্ট পাইছি। এতে করে ভালো একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হয়।
এবং বর্তমানে আমাদের টিচাররা আমাদের তাই বলে যে তোমরা যে কম্পারেটিভ অ্যানালাইসিসটা করো সেটা অবশ্যই যে রিসার্চ পেপার গুলা প্রপোজড হয়েছে তাদের ডাটা সেটকে নিয়ে তোমার মডেলে তুমি অ্যাপ্লাই করো, দেখো যে তুমি কি আউটপুট পাও। এটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, যদি ডাটা সেটের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা রাখতে পারি। আর যদি না রাখতে পারি, যেহেতু আমরা ইনিশিয়াল পর্যায়ে আসি, কোনো দরকার নাই। আমরা যেটা করব, এই যে এখানে যে এক্সিস্টিং মডেলগুলোর বর্ণনা দিছি লিটারেচার রিভিউতে, এখানে একটা অ্যাকুরেসি পাইছি, রাইট? সেই অ্যাকুরেসির সাথে আমাদের অ্যাকুরেসির একটা টেবিল আকারে একটা বর্ণনা দিব। এটাই হলো তোমার কম্পারেটিভ অ্যানালাইসিস। ফাইনালি আমরা আমাদের একটা জাস্টিফিকেশন আমরা নিয়ে আসবো, একটা ডিসকাশন করব যে কেন আমাদের মডেলটাই আসলে বেস্ট। ফাইনাল একটা ডিসকাশনে আসবো যে এই কারণে আমাদের মডেলটা আসলে বেস্ট, এবং আমরা বলতে পারি যে আমাদের মডেলটা অন্যান্য মডেল থেকে আসলে আউট পারফরমার্স। ঠিক আছে, তো এখানে যে বিষয়গুলো আমাদের ফোকাস করতে হবে সেটা হলো তুমি কি ফাইন্ড আউট করেছিলে এবং হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, এবং তোমার ডাটা সেটটা এখানে ইনক্লুড করো। ডাটা সেট ডেসক্রিপশন, ডাটা সেট ডেসক্রিপশন, তুমি কি কি অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছো, সেগুলা টাইপ কি, এগুলা ডেসক্রিপশন। ঠিক আছে, তো এটা তো আমরা নর্মালি এখানে ইউজ করে ফেলেছি, রাইট? সো এখানে এটা আর ইউজ করার দরকার নাই। অনেকে কি করে, প্রপোজ মডেলে ডাটা সেটের ডেসক্রিপশন না দিয়ে রেজাল্ট এন্ড ডিসকাশনে ডাটা সেটের ডেসক্রিপশন দেয়। তো সেই ক্ষেত্রে কোনো দরকার নাই। এটা আমাদের আউটপুট ফিগার গুলা নিয়ে আসতে হবে। যদি কোনো টেবিল থাকে, যেমন কম্পারেটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের টেবিল লাগবে, যদি পারফরমেন্স অ্যানালাইসিস গুলো আমরা টেবিল আকারে দেখাতে চাই তাহলে টেবিল লাগবে। কনফিউশন ম্যাট্রিক্সটা তো আমরা নরমালি হিটম্যাপ দিয়ে দেখাবো, আমি তোমাদের দেখাইছি হিটম্যাপ কিভাবে ইউজ করে আমরা কনফিউশন ম্যাট্রিক্স পাই। তো ওইটা সরাসরি আমরা কনফিউশন ম্যাট্রিক্স আকারে ইউজ করতে পারি। সো এই হলো রেজাল্ট এন্ড ডিসকাশনে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে কনফিউশন ম্যাট্রিক্স, পারফরমেন্স অ্যানালাইসিসে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, দেন কম্পারেটিভ অ্যানালাইসিস, এবং ফাইনালি একটা ডেসক্রিপশন দিতে হবে তোমাকে যে আমার মডেলটা কেন বেস্ট বা সেরা, আমরা কি ফাইনালি আমরা কাকে আসলে ফাইনালি নিয়ে মানে কথা বলতেছি সেই বিষয়টা তোমাকে ফোকাস করতে হবে এখানে। ওকে, রেজাল্ট এন্ড ডিসকাশন যখন হয়ে যাবে তখন আমাদের কনক্লুশন এবং ফিউচার ওয়ার্ক এই কথাটা নিয়ে আসতে হবে। এখানে যে বিষয়টা থাকবে, তুমি তোমার মডেলে যে ফাইন্ড আউট পাইছো সেটা লিখতে পারো, তুমি যে মডেলটা প্রপোজ করছো সেটা একটু বললা, এবং একটা জাস্টিফিকেশন থাকবে তোমার মডেলটা কেন বেস্ট। এই জাস্টিফিকেশনটা কনক্লুশনে আমরা রাখার চেষ্টা করব। ঠিক আছে, একটা জাস্টিফিকেশন থাকবে, এবং তোমার রিসার্চ পেপারে অবশ্যই একটা লিমিটেশন থাকবে, রাইট? তুমি তো 100% কারেক্ট হইতে পারবে না, অবশ্যই তোমার কিছু গ্যাপ থাকবে তোমার রিসার্চ পেপারে, রাইট? জি স্যার। তো সেই গ্যাপটা যদি তুমি একটু ফোকাস করে দিতে পারো, তাহলে ফিউচার যে রিসার্চাররা রিসার্চ করবে তাদের জন্য সুবিধা হবে তোমার গ্যাপটা ফাইন্ড আউট করতে, এবং তারা তোমার এই গ্যাপটা নিয়ে পরবর্তীতে কাজ করতে পারে, অথবা তুমিও কাজ করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে একটা ফিউচার ডিরেকশন দিতে হবে। তার মানে হলো এখানে তোমার একটা গ্যাপ উল্লেখ করে বলতে হবে যে আমরা ভবিষ্যতে এই বিষয়টাকে আমরা ওভারকাম করব, এটা আমাদের একটা লিমিটেশন ছিল। ঠিক আছে, এটা ফিউচার ওয়ার্ক তোমাকে ওই কনক্লুশনের মধ্যেই তোমাকে বলে দিতে হবে, আলাদাভাবে প্যারা করার দরকার নেই। একই প্যারা, কনক্লুশন এক প্যারায় লেখার চেষ্টা করবো, কনক্লুশন অ্যাবস্ট্রাক্ট সবগুলো এক প্যারাই হবে, এটা মাথায় রাখবো সবসময়। অ্যাবস্ট্রাক্ট এক প্যারাই হবে, একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, কনক্লুশন একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, ইটস এ স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, সো ফাইনালি আমরা যখন কনক্লুশন লিখে ফেলবো আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট লাগবে। অ্যাকনোলেজমেন্টটা হলো যে তোমাকে হেল্প করছে তাকে তুমি ডেডিকেটেড করলা, ঠিক আছে, তোমার রিসার্চ পেপারে, এতে করে সে খুশি হবে যে হ্যাঁ আমার পেপার, ওই পেপারে তো আমার নাম আছে, মানে অ্যাকনোলেজমেন্টে তার নাম আছে, রাইট? পরবর্তীতে ফিউচার তোমাকে হেল্প করার চেষ্টা করবে। এটা হলো জাস্ট একটা নেটওয়ার্কিং ওয়ে, যে তুমি অন্য একজনকে অ্যাকনোলেজ করছো, তার মানে সে খুশি হয়ে পরবর্তীতে তোমাকে হেল্প করবে। কারণ আমরা যারা রিসার্চার তারা যদি একটা নেটওয়ার্ক না তৈরি করতে পারি আমরা ভালো রিসার্চ করতে পারবো না, কারণ একার পক্ষে ভালো রিসার্চ করা সম্ভব না। জি ঠিক স্যার। আছে, এটা একটা অ্যাকনোলেজমেন্ট হইতে পারে। আরেকটা অ্যাকনোলেজমেন্ট হইতে পারে যদি কেউ তোমাকে ফান্ড দেয়, যে আমি তোমাকে টাকা দিলাম তুমি রিসার্চ পেপারটা পাবলিশ করো, তাহলে তাকে অবশ্যই এখানে রিকগনিশন দিতে হবে। যদি কোনো ফান্ডিং প্রজেক্ট থাকে বা কেউ যদি পার্সোনালি হেল্প করে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তুমি যদি তার নামটা উপরে না দিতে চাও, অবশ্যই এখানে অথর থাকে, তোমাকে এই পেপারটা যে যে লিখতেছে তাদের নামগুলো এখানে থাকবে, আমরা ফরম্যাট দিয়েছি, সেই ফরম্যাটে তোমরা দেখে থাকবা। ঠিক আছে, তাহলে এই অ্যাকনোলেজমেন্ট বিষয়গুলো এখানে আসবে। এন্ড ফাইনালি রেফারেন্সেস। তো রেফারেন্সেস বিষয়টা কি, তুমি যে বিষয়গুলা লিটারেচার রিভিউতে নিয়ে আসবা অথবা ইন্ট্রোডাকশনে এমন একটা বিষয় উল্লেখ করছো যেটা কিনা অন্য একটা পেপার থেকে ধার করা,
তুমি হয়তোবা হুবহু তার কথাটা লেখো নাই, বাট তুমি তার কথাটাকে ঘুরিয়ে তোমার মতো করে লিখছো, এটা অবশ্যই তোমার মতো করেই লিখতে হবে, হুবহু তার কথাটা লিখতে হবে, লেখা যাবে না। লিটারেচার রিভিউ মানে যে অন্য একজনের লেখা হুবহু কপি করবা তা নয়, অন্য একজন কি বলছে সেটাকে তোমার মাধ্যমে প্রকাশ করতে হবে, তুমি রিপ্রেজেন্ট করবা যে উমুক এই কথাটা এইভাবে বলছে, হুবহু তার কথাটা এখানে লেখা যাবে না। ঠিক আছে? তাহলে এই যে যে আমরা মানুষের কথাগুলা বলতেছি, মানুষের লেখাগুলা নিয়ে আসতেছি, অবশ্যই তাকে একটা ক্রেডিট দিতে হয়, আদারওয়াইজ সে ক্লেম করতে পারে সে তো আমার লেখা চুরি করছে, সে তো আমার লেখা, আমার হুবহু লেখা দিয়ে দিছে, অথচ আমার ইয়া দেয় নাই, সাইটেশন দেয় নাই। সে কিন্তু ক্লেম করলে মারাত্মক অপরাধ, এটা আমাদের রিসার্চ জার্নিতে এটা মারাত্মক অপরাধ। ঠিক আছে? তখন তোমাকে জাস্টিফাই করতে হয় যে তুমি আসলে এটা তোমার নিজের, তুমি নিজে লেখছো, এটা অনেক কিছু করতে হয়, তোমাকে ব্যান করে দিতে পারে 2 বছরের জন্য। ঠিক আছে? যে কোনো জায়গায় এটা তুমি যেমন খেলায় যদি আমরা ফিক্সিং করি তাহলে সেক্ষেত্রে কিন্তু শাস্তি হয়। এই ক্ষেত্রে যদি আমরা কারোর লেখা হুবহু কপি করে পাবলিশ করে দেই এবং সে যদি ক্লেম করে আমাকে ব্যান করে দিবে, ওই ইয়াতে রিসার্চ কোনো কনফারেন্স বা ওই ধরনের জার্নালে আমরা 2-3 বছর পেপার পাবলিশ করতে পারবো না। আর রিসার্চ জার্নিতে যদি আমরা কোনো পেপার সাবমিট না করতে পারি, পাবলিশ না করতে পারি, তাহলে আমরা আমাদের কেরিয়ারে ভালো করতে পারবো না। ঠিক আছে? যদি আমরা কখনো টিচিং প্রফেশনে বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কেরিয়ারে আসি, সেই ক্ষেত্রে আমাদের যদি পেপার পাবলিশ না করতে পারি আমরা কিন্তু ভালো করতে পারবো না। ঠিক আছে? আমাদের অবশ্যই এভরি ইয়ার আমাদের রিসার্চ দেখাইতে হবে, রিসার্চ করতে হবে। সো এটা কিন্তু আমাদের মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কপি পেস্ট করা যাবে না। অন্য একজনের লেখা আমরা আমাদের মতো করে লিখবো এবং সাইটেশন দিব। সাইটেশন মানে রেফারেন্স। এই যে এখানে যে রেফারেন্স গুলা লিখবো 1, 2, তোমরা এইটা পরিচিত, অনেকেই পরিচিত, তাই না? অনেকেই রেফারেন্স লেখে এইভাবে, পাশে 1 দিয়ে দেয় এবং 1-এর ডেসক্রিপশন কোথায় থাকে? একদম লাস্টে রেফারেন্স আকারে দিয়ে দেয়, রাইট? যে আসলে 1 নাম্বার যে রেফারেন্সটা আছে এখান থেকে তুমি এই লেখাটা নিছো, লেটস সে ধরলাম এখানে একটা লেখা লেখছো, এই লেখাটা নিছো এবং এই লেখাটা 2 নাম্বার পেপারেও আছে। তাহলে যদি এরকম মাল্টিপল থাকে আমরা কমা আকারে দিতে পারি এবং দুইটাকেই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিব। আর যদি সিঙ্গেল থাকে, একটা থাকে, তাহলে একটাকে এভাবে লিখতে পারি, এটাকে বলে সাইটেশন। এবং এই সাইটেশন গুলো অবশ্যই এখানে পেপারে থাকতে হবে, আদারওয়াইজ হবে না। এবং সেটা সিরিয়ালি হইলে ভালো, 1, 2, 3, 4, 5, এবং সিরিয়াল মেনটেন করলে ভালো। তুমি রিসার্চ পেপারও যখন সিরিয়াল মেনটেন করবা, এটা খুব ভালো আর কি কাজ, ভালো প্র্যাকটিস এটা, সিরিয়ালি রাখা রিসার্চ রেফারেন্স গুলা। ঠিক আছে? তাহলে আমি যে রেফারেন্সটা লিখবো সেটা সাইটেশন আমি এখানে দিতে পারি, এতে করে কোনো অথর ক্লেম করবে না এবং সে বরং খুশি হবে যে সে আমাকে মানে সাইটেড করছে। হ্যাঁ, আমার একটা পেপার সে সাইটেড করছে এবং তার র্যাঙ্কিংটা বেড়ে যাবে, যাকে তুমি সাইটেড করবা তার র্যাঙ্কিংটা বেড়ে যাবে। ঠিক আছে? এতে করে খুশি হয়। সো অবশ্যই সাইটেশন দিতে হবে। সো এম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার? জি স্যার। জি Yes, স্যার। sir. সো আমরা রেফারেন্সে যেটা করব এবং যা করব না সেটার একটা ইনস্ট্রাকশন আছে। আমরা রেফারেন্সে যেটা করতে পারি, আমরা দেখব যে যে রেফারেন্স গুলা বেশি ইউজ হয়েছে, আমরা এটা কিভাবে বুঝবো? আমরা গুগল স্কোরে গেলেই আমরা বুঝতে পারবো, একটু পরে আসতেছি। তো সেখান থেকে আমরা বুঝবো যে এই রেফারেন্স গুলা, এই মানে পেপার গুলো হয়তো বা বেশি সাইটেশন হয়েছে, তাহলে ওগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করব অথবা রিলেভেন্ট রাখার চেষ্টা করব, আমার টপিকস এর সাথে রিলেভেন্ট রাখার চেষ্টা করব। ঠিক আছে? আর যেটা করা যাবে না সেটা হলো সেলফ সাইটেশন দেওয়া যাবে না। লেটস সে তুমি একটা পেপার পাবলিশ করে ফেলছো, আগে একটা পেপার পাবলিশ করছো এবং নতুন একটা পেপারে কাজ শুরু করছো এবং এটাও পাবলিশ করবা, তাহলে এই পেপারে তুমি চেষ্টা করলা তোমার আগের পেপারের রেফারেন্সটা তুমি দিয়ে দেওয়ার, কারণ ওই যে সাইটেশন বাড়লে আমার একটা র্যাঙ্কিং বাড়ে, আমার প্রোফাইল এনরিচ হয়, রাইট? তুমি এই চিন্তা থেকে চিন্তা করলা যে আচ্ছা ঠিক আছে আমার তো 10টা পেপার আছে, আমি 10টা পেপারই সাইটেশন আকারে এই নতুন পেপারে দিয়ে দিব। এটা কখনোই করা যাবে না। এক্সেসিভ সেলফ সাইটেশন আমাদের অ্যাভয়েড করতে হবে। সেলফ সাইটেশন আমরা দিব, 1-2টা দিব, আমরা যে দিব না তা নয়, অবশ্যই রিলেভেন্ট হইলে আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, বাট এক্সেসিভ হওয়া যাবে না, এটা কখনোই করা যাবে না। এটা কি বুঝতে পেরেছো এই কথাটা? জি স্যার। Yes, sir. সেলফ সাইটেশন মানে তোমার নিজের পেপারকে তুমি নিজেই সাইটেশন দিলা, মানে একটা রেফারেন্স দিয়ে দিলা, এখানে দিয়ে তুমি এখানে অ্যাড করে দিলা। সাইটেশনটা কেন দরকার আমি বলতেছি একটু পরে, বাট এটা আগে বুঝে নাও। সো সেলফ সাইটেশনটা আমাদের ইগনোর করতে হবে। আমরা দিব আমাদের যে পেপারগুলো একটু রিলেভেন্ট, কাছাকাছি 50% কাছাকাছি, সেগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করব, 1-2টা, এর বেশি না। এর বেশি দিলে তোমার পেপারের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে।
এবং রিভিউয়ার চিন্তা করবে আরে তুমি তো সব সেলফ সাইটেশন দিছো, ঠিক আছে, তোমার পেপারে সাইটেশন দিয়ে বসে আছো, তো সে সেটাকে বাজেভাবে নিবে, খারাপ ভাবে নিবে, ঠিক আছে। সো এটা করা যাবে না। এবং একটা জিনিস চেষ্টা করতে হবে যে তুমি যে রিসার্চ পেপার গুলা সাইটেশন করতেছো বা রেফারেন্স আকারে দিচ্ছ সেগুলো যদি ডিফারেন্ট এরিয়ার হয়, যেমন বাংলাদেশের 2-3টা নিবা, ইন্ডিয়ার নিলা, অথবা ধরো ইউএস এর নিলা, কানাডার নিলা, ডিফারেন্ট কান্ট্রি যদি হয় তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। সো এগুলা একটু আইডেন্টিফাই করা টাফ রিজন গুলা। তারপর আমরা একটু চেষ্টা করব ডিফারেন্ট কান্ট্রির পেপার গুলা নিয়ে কাজ করার রেফারেন্স আকারে, ঠিক আছে। সো এই হলো আমাদের আসলে রিসার্চ আর্টিকেল। আমরা রিভিউ আর্টিকেল নিয়ে আলোচনা করব না, এটা আলোচনা করলে তুমি একটু কনফিউজড হয়ে যাবা। সো আপাতত আমরা রিভিউ আর্টিকেল নিয়ে আলোচনা করব না, কারণ আমরা সবাই নিজেরা একটা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করতেছি আমাদের যে রিপোর্টটা আমরা লিখবো, রাইট। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হলেই হবে, এটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। তো আমরা রিসার্চ আর্টিকেলে আপাতত ফোকাস করলাম। এই বিষয়গুলো ফলো করে তুমি যদি রিসার্চ পেপার লেখো, আই থিঙ্ক তোমার রিসার্চ পেপার 10 পেজ এর উপরে হয়ে যেতে পারে। এবং সেখান থেকে তোমাকে দেখা গেল যে বলা লাগতে পারে স্যার আমার তো অনেক হয়ে গেছে, কারণ আমাকে কমাইতে হবে, ঠিক আছে। কারণ তুমি যদি সবগুলা ক্রাইটেরিয়া ফলো করো দেখবা যে লেখা অনেক হবে, রাইট। তুমি যদি এই কোশ্চেন গুলো এমফাসাইজ করো প্রত্যেকটা সেকশনে, দেখবা যে তোমার লেখার অভাব থাকবে না। আমাদের স্টুডেন্ট বলে স্যার লেখা তো খুঁজে পাই না, কি লিখবো? বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার। স্যার বেশি হয়ে গেলেও কি সমস্যা আছে স্যার? বেশি হয়ে গেলে যে প্রবলেমটা হয়, আমাদের কনফারেন্স পেপার গুলাতে নর্মালি কয়েকটা পাবলিশার আছে, যেমন স্প্রিঙ্গার তোমার ফলো করে 10 পেজের বেশি হয়ে গেলে তোমাকে আবার এক্সট্রা টাকা দিতে হয়, $20 বা $30 টাকা দিয়ে তোমাকে বলতে হয় যে আমি আরো তোমার রিসার্চ পেপারটা দেখা গেল বড়। এখন তুমি ডেসক্রিপটিভ আকারে না দিলে তোমার রিসার্চ পেপারটা হয়তো বা তুমি প্রেজেন্ট করতে পারতেছো না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ওই ফিনান্সিয়াল ইস্যুটাকে একটু স্যাক্রিফাইস করি, যে আমরা আরো $50 দিয়ে দিই এডিশনাল পেজের জন্য। আমার কথা বুঝছো? এটা একটা লস তোমার। আর IEEE যেটা ফলো করে নর্মালি কনফারেন্স পেপারের জন্য 6 পেজ। আর জার্নাল যদি লেখো সেক্ষেত্রে পেজ লিমিটেশনটা খুব কম, তেমন একটা দেয় না, 20-25, অনেকে 30 পেজেরও জার্নাল রেখে। জার্নালের ক্ষেত্রে পেজ লিমিটেশন একটু কম। বাট যখন আমরা একটা কনফারেন্স পেপার করি, কনফারেন্স এবং জার্নালের মধ্যে একটা তফাৎ আছে, ঠিক আছে। যখন আমরা কোনো কনফারেন্স পেপার করি তখন আমাদের একটা পেজ লিমিটেশন থাকে, আদারওয়াইজ তোমাকে এক্সট্রা টাকা দিতে হয়। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে। সো এই রিসার্চ আর্টিকেলের উপরে তোমার কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলো। স্যার এখানে যে স্যার উপরে প্যারার নামগুলা, এগুলো কি স্যার আকারে লিখে দিব নাকি ডাইরেক্ট না, লেখা শুরু এগুলা করব? থাকবে না, এগুলা থাকবে না, এগুলা থাকবে না। না স্যার, অ্যাবস্ট্রাক্ট উপরে ইন্ট্রোডাকশন এইসব প্যারার নাম। এগুলা সেকশনের নাম, রাইট। এই সেকশনগুলো এইভাবেই দিবা। এই স্যার সেকশনগুলোতে তুমি এই ইন্ট্রোডাকশন কোশ্চেনগুলো, লিখে ইন্ট্রোডাকশন লেখা শুরু করব নিচ থেকে। রাইট। না, ইন্ট্রোডাকশন আমরা যে টেমপ্লেটটা দিছি সেটা যদি ফলো করো, সেটা হলো এরকম। লেটস সে আমি যদি একটু এখানে আসি, আমি যদি একটা পেপার দেখি তাহলে একটু বুঝতে পারবো। আমি একটা রিয়েল টাইম পেপার দেখাই, তাহলে তুমি একটু বুঝতে পারবা যে আসলে আমরা কিভাবে লিখতে পারি। এই যে দেখো আমরা যা আলোচনা করছি, দেখো তো সেগুলা এখানে আছে কিনা। একটা টাইটেল, রাইট। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের অথর নেম দিতে হবে, এটা আর আলোচনা করিনি। যারা আর কি এই পেপারে কন্ট্রিবিউশন রাখবো বা যারা কাজ করতেছে সবার নাম এখানে দিতে হবে। আচ্ছা, এই একটা টাইটেল। দেন আমাদের দেখো অ্যাবস্ট্রাক্ট লিখছি, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো, ঠিক আছে, আমরা যেটা বললাম। কিওয়ার্ড আমরা পরে আসতেছি। দেন আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, এই যে একটা সাবসেকশন, সরি এর একটা সেকশন ইন্ট্রোডাকশন। দেন আমরা এখানে ইন্ট্রোডাকশনে আমরা ওই কোশ্চেন, ঠিক আছে। দেন লিটারেচার রিভিউ এখানে আলাদাভাবে লিখছি, ঠিক আছে। দেন আমরা কি করছি, আমরা প্রপোজ মডেল, রিসার্চ মেথোডোলজি অথবা প্রপোজ মডেল লিখছি, রাইট। দেন এখানে যে কোশ্চেন গুলা ছিল বা যে বিষয়গুলো এমফাসাইজ করতে বলছে সেগুলোর এখানে ডেসক্রিপশন দিছি। দেওয়ার পরে দেখো ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর দিছি। রেজাল্ট এন্ড ডিসকাশন, যেখানে আমরা কোরিলেশন রেজাল্ট অথবা কনফিউশন ম্যাট্রিক্স এই বিষয়গুলো নিয়ে আসতে পারি সাবসেকশন আকারে। পারফরমেন্স অ্যানালাইসিস নিয়ে আসছি, একটা কনফিউশন ম্যাট্রিক্স রাখছি, তারপর হলো টেবিল রাখছি, রাইট, যে বিষয়গুলো আমি তোমাদের বলছি একটা টেবিল রাখছি। দেন এখানে কিছু লেখা দিছি, একটা টেবিল আকারে কম্পারেটিভ অ্যানালাইসিস রাখছি, রাইট। দেন একটা কনক্লুশন, জি দেন স্যার। রেফারেন্স। আমরা যে বিষয়গুলো বললাম এতক্ষণ, এই বিষয়গুলো আমরা একটু দেখাইলাম,
তো তুমি কি সেটা রিলেটেড করতে পারলা? জি স্যার, জি স্যার। পেরেছি স্যার। ওকে, তাহলে আমাদের আসলে নরমালি এই বিষয়গুলা ফোকাস করতে হবে, বাট স্টুডেন্টরা আসলে বুঝে না। স্টুডেন্টরা এই বিষয়গুলো জানে যে আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, আমাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, আমাকে লিটারেচার রিভিউ লিখতে হবে, আমাকে রিসার্চ মেথোডোলজি লিখতে হবে, বাট এগুলার ভিতরে আসলে কি বিষয়গুলো আমাদের ফোকাস করতে হবে এটা স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না। তো দ্যাটস ওয়াই আমার আজকের অবজেক্টিভ হলো এই সেকশন গুলার মধ্যে আসলে আমরা কি লিখবো, এগুলার ভিতরে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো আমরা নরমালি ফোকাস করেছি। স্যার আমাদের যে আমরা যে রিসার্চটা করতেছি, প্রেডিকশন বা কনফিউশন ম্যাট্রিক্স এগুলো বের করতেছি, ওইগুলা কি স্ক্রিনশট এনে দিব নাকি ওইগুলা কিভাবে অ্যাড করব না, পেপারে ওগুলো স্যার? আমরা চেষ্টা করব শুধু কনফিউশন ম্যাট্রিক্স এর হিট ম্যাপটা, ইমেজটা ডাউনলোড করে আমরা দিতে পারি, ঠিক আছে? জি আর স্যার। বাকিগুলো চেষ্টা করব টেবুলার ফরম্যাটে রাখার জন্য। মানে স্যার, অথবা যদি কোনো কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারো, যেমন অ্যাকুরেসির তুমি একটা গ্রাফ বার চার্ট তৈরি করো, তুমি জি 5টা স্যার। অ্যালগরিদম বলেছে, 5টা অ্যালগরিদমের 5টা অ্যাকুরেসি আসছে, রাইট? জি স্যার। তুমি পাইথনে কি করলা, পাইথনে ওই 5টা অ্যাকুরেসি দিয়ে তুমি একটা বার চার্ট তৈরি করলা, তাহলে ওখানে একটা ইমেজ ক্রিয়েট হবে, তুমি ডাউনলোড করতে পারবা ইমেজটা। জি তুমি স্যার। যে হিট ম্যাপটা তৈরি করছো সেখানে রাইট ক্লিক করলে দেখবা সেটা ডাউনলোড করা যায়, ওই ইমেজটা তুমি এখানে অ্যাড করতে পারো স্যার পিকচার আকারে? পিকচার আকারে, রাইট? জি স্যার। বুঝতে পেরেছো? সো আমি তোমাদের টেমপ্লেট জি দিয়েছি, স্যার। সেই টেমপ্লেটটা ডক ফাইলটা তুমি ফলো করো, কারণ ওভারলিপটা আবার শিখে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তোমরা ডক ফাইলটা ফলো করো আপাতত। জি স্যার। আমি একটা টেমপ্লেট দিয়েছি স্যার তোমাদের এখানে কি ফন্টের কোনো ব্যাপার স্যাপার আছে যে নাকি যে কোনো ফন্টে লিখতে পারবো? আবার বলো। স্যার যে কোনো ফন্টে কি লিখতে পারবো ফন্ট ফন্টটা বা আমরা রাখবো সাইজ? টাইমস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি টেমপ্লেটে দেখবা তারা ফন্ট একটা ঠিক করে দিছে, ওই টেমপ্লেটের ফন্টটা একটু দেখে নিবা, কিভাবে দেখা যায় জানোই তো, একটু সিলেক্ট করলেই বোঝা যাবে যে কি ফন্ট নিছে, এখানে ফন্টটা চলে আসবে, রাইট? তো জি তুমি স্যার। দেখবা যে ওই লেখাটা সাইজটা কত থাকবে স্যার? ঠিক ফন্টে আছে, ওই ফন্টে রাখার চেষ্টা করবা। এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে বা অ্যাবস্ট্রাক্টের মধ্যে না, ইন্ট্রোডাকশনের মধ্যে যে লেখাগুলো আছে ওটার সাইজ কত সেটাও একটু দেখে নিবা। নরমালি ওদের সাইজটা এবং ওদের ফন্টটা রাখার চেষ্টা করবা। টেমপ্লেটে স্যার অবশ্যই আরেকটা তারা ব্যাপার দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ওইটা মানে বোল্ড করা। ও অ্যাবস্ট্রাক্টটা অটোমেটিক্যালি তুমি যদি এই ওভারলিপে লেখো অটোমেটিক্যালি সেটা বোল্ড হয়ে যায়, ফরম্যাটটা এরকমই, ডক ফাইলের ফরম্যাটটা এরকমই। আমরা যদি ডক ফাইলটা দেখাই তোমাদের তাহলে একটু বুঝতে পারবা আর একটু ক্লিয়ার হবা। আমি একটু দেখাই, এই যে ফরম্যাট IEEE এর একটা ফরম্যাট আমি তোমাদের লিংক দিয়ে দিছি, এই ফরম্যাটটা যদি আমরা ডাউনলোড করি দেখবা যে এরকমই ওভারলিপে যেটা আছে এখানেও তাই। এই যে এটা ডাউনলোড করবা, A4 ডক ডাউনলোড করবা, করে আমরা একটু দেখাই। হোয়াটএভার, এটা আসতেছে না আসলে, আমি একটু এখানে করে দেখাই। এটা ডাবল কলামে আসবে, বুঝছো? এটা এখানে তো ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি নাই, এটা ডাবল কলামে আসবে। এখানে অ্যাবস্ট্রাক্টটা অটোমেটিক্যালি এখানে বোল্ড করাই আছে, তার মানে সে এখানে তুমি এই যে ক্লিক করলে ফন্টটা বুঝে যাবে যে কি ফন্ট ইউজ করছে, টাইমস নিউ রোমান এবং সাইজ হলো 11, বুঝছো? তুমি এই টেমপ্লেটটা যখন জি ডাউনলোড স্যার। করে দেখবা তখন তুমি জি স্যার, অটোমেটিক্যালি বুঝে যাবে। বুঝতে এবং পারছি। জি স্যার ওই বুঝতে জায়গায় পেরেছি। যেভাবে করা আছে সেভাবেই তুমি লেখার চেষ্টা করবা। জি স্যার। জি স্যার। ওকে, সো তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব, দেন আমি ফার্দার কিছু আলোচনা করব, বাট আমরা এখন রেকর্ডিংটা অফ করে দিতে পারি, তোমাদের সাইড থেকে তোমরা জি রেকর্ডিংটা স্যার। তোমাদের রেকর্ডিংটা অফ করো শুধু।